যারা হাদির হত্যার জন্য ভারতের ওপরে দোষারোপ করেছিলেন তারা আজ কোথায় গেলেন? কেঁচো খুঁড়তে কেউটের কথা কেন বলছি? ইনকলাব মঞ্চের নেতাদের কাছে অনুরোধ করছি, এনসিপির নেতাদের কাছে অনুরোধ করছি, আজ তারা কেন মুখ খুলছে না? কেন হাদিকে খুন করা হয়েছিল? কারা করিয়েছিল? কেন করিয়েছিল? হাদি উঠে গেলে অন্যরা কি পিছনের সারিতে চলে যেত? কথায় বলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে না তো? কি মনে হচ্ছে বাংলাদেশের এক তরুণ, যার জন্মস্থান বোধহয় বরিশাল, ইনকলাব মঞ্চের আহ্বায়ক, নামাজ পড়ে 12ই ডিসেম্বর হয়তো কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছিলেন, পিছন থেকে গুলি করা হলো। ফলাফল কি দেখলাম? বসুন্ধরার একটা উন্নত মানের হাসপাতালে নিয়ে যাওয়া হলো, পরিশেষে সিঙ্গাপুর। কিন্তু শেষ রক্ষা হলো না। বাংলাদেশের সেই তরুণ তাজা তুর্কি নেতাকে মৃত্যুবরণ করতে হলো। কোন কৌশলে, কাদের ইশারায় এই ঘটনা ঘটেছিল? আমরা দেখেছিলাম। আমরা প্রথম কলকাতা প্রথম থেকেই গণ অভ্যুত্থানের পর থেকে 2024-এর 5ই আগস্টের পর থেকে আজ কথা বলছি, এই দীর্ঘ সময়ের অনেক যাত্রার, অনেক পটভূমির, অনেক বাস্তবতার, অনেক প্রেক্ষাপটের আমরা মুখোমুখি হয়েছি। কিন্তু আমরা আমাদের স্থির অবিচল সিদ্ধান্তে স্থির ছিলাম। আমাদের কণ্ঠস্বর একেবারে উচ্চস্বরে কথা বলেছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে, এবং আমরা বিশ্বাস করেছিলাম, আমাদের বিশ্বাস দৃঢ় ছিল যে ভারত বাংলাদেশের সম্পর্ক কোনো কৌশলে, কোনো বিদ্বেষে, কোনো ইনফ্লুয়েন্সারের প্ররোচনায়, কোনো কারসাজিতে ভারত বাংলাদেশের সম্পর্ক হিন্দু মুসলিমের সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক, ভৌগোলিক সম্পর্ক, মাটির টানের সম্পর্ক, কবিতার সঙ্গে সম্পর্ক, গানের সঙ্গে সম্পর্ক যে বাংলাদেশের, সেই বাংলাদেশকে ভারতের সঙ্গে ভাগ করা যাবে না। হাদি হত্যা মামলার পর বাংলাদেশে যে অগ্নিসংযোগ, যে দুর্বিষহ পরিবেশ আমরা দেখেছিলাম, সেই পরিবেশ হাদি হত্যার বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছিল, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিল, সব প্রতিবাদ যেন ধামাচাপা পড়ে গেছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আগুন লাগিয়ে দেওয়ার কারণে। কিন্তু আমরা তারপরেও আমাদের বিশ্বাস ছিল অবিচল। যারা সেই মুহূর্তে ভারতের দিকে আঙুল তুলেছিল, যেই সব খুনিদেরকে ভারত পুষছে, আশ্রয় দিচ্ছে, সেই ভারত বিদ্বেষী মনোভাবে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ প্ররোচিত হয়নি। বাংলাদেশের সাধারণ মানুষ ম্যান্ডেট দিয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য একটি ধর্মনিরপেক্ষ শক্তিকে। এখন আমার প্রশ্ন, গত শনিবার রাতে, ভোর রাতের দিকে যখন ভারতীয় গোয়েন্দা বাহিনী, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ, স্পেশাল টাস্ক ফোর্স, যাদের কাজই হচ্ছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে যে কোনো অপারেশনকে সাকসেস করা চেষ্টা চালিয়ে, তারা সাকসেস হয়েছে। এবং গতকাল রবিবার 8ই মার্চ, যে দিনটা গোটা বিশ্বে মানুষের কাছে শ্রদ্ধার, অধিকারের, নারী শক্তির উত্থানের কথা বলে, সেই 8ই মার্চ সেই হাদি হত্যায় যারা অভিযুক্ত, যেটা বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছিল, ভারতীয় গোয়েন্দা বাহিনী, পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ, এসটিএফ তাদের গ্রেপ্তার করে কলকাতা মহানগরীর উত্তর বৃহত্তর কলকাতা দক্ষিণ অর্থাৎ সল্টলেকের বিধাননগর যে মহকুমা, সে বিধাননগর আদালতে তোলা হলে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে, এসটিএফের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশ হেফাজত চাওয়া হয়। এবং সেই পুলিশ হেফাজত কিন্তু আমরা পেয়েছি। 14 দিনের পুলিশ হেফাজতে তাকে জেরা করা হবে। আমাদের কাছে খবর রয়েছে যে কলকাতার যে বাংলাদেশ উপদূতাবাস রয়েছে, তারা কনসুলার অ্যাক্সেস চেয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রকের গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই হয়তো তাদের বাহিনীরাও হয়তো জেরা করতে পারে। হয়তো সেই কারণেই 14 দিনের পুলিশ হেফাজত, এটা অসমর্থিত সূত্রের খবর। কিন্তু আমার প্রশ্ন, আজকে এই প্রশ্নটা কেন করছি, কেঁচো খুঁড়তে কেউটের কথা কেন বলছি? যারা ইনকলাব মঞ্চের নেতাদের কাছে অনুরোধ করছি, এনসিপির নেতাদের কাছে অনুরোধ করছি, আজ তারা কেন মুখ খুলছে না? গণমাধ্যম সূত্রে যেটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত এনসিপি বা ইনকলাব মঞ্চের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ বা ভারতীয় গোয়েন্দা বাহিনীকে, তারা এখনো পর্যন্ত কোনো ধন্যবাদ জানায়নি। আমি বিশ্বাস করি এই ধন্যবাদ দেওয়ার মতন কোনো দরকার নেই, কেননা আমরা প্রথম কলকাতা বিশ্বাস করি ভারত বাংলাদেশের পাশে ছিল, আছে, থাকবে। এবং যদি নাও থাকে, আমরা এই দুদেশের সম্পর্কের মানুষরা, আমরা এই অধিকার বজায় রাখার জন্য, সম্পর্ক বজায় রাখার জন্য প্রথম কলকাতার পর্দায় সব সময় গলা উঁচিয়ে কথা বলবো, সত্যের পথে, ন্যায়ের পথে। আমাদের দর্শকরা যদি আমাদেরকে ছুঁড়েও ফেলে দেয়, তাও আমরা কথা বলবো ভারত বাংলাদেশের সম্পর্কের পরিপ্রেক্ষিতে। আমরা উঁচিয়ে বলবো, যারা হাদির হত্যার জন্যে ভারতের ওপরে দোষারোপ করেছিলেন, তারা আজ কোথায় গেলেন? তারা বর্তমান সরকারের কাছে কি দাবি করবেন? কেন
কেন হাদিকে খুন করা হয়েছিল, কারা করিয়েছিল, কেন করিয়েছিল? হাদি উঠে গেলে অন্যরা কি পিছনের সারিতে চলে যেত? এটা কি কোনো রণকৌশল, নাকি রাজনৈতিক কৌশল, নাকি একজনকে থামিয়ে দেওয়া হলো এই পৃথিবীর বুক থেকে? সময় কথা বলবে, তদন্ত জারি থাকবে। আমি বিশ্বাস করি বর্তমানের বাংলাদেশের সাধারণ নাগরিকরা যে সরকারকে ম্যান্ডেট দিয়েছে, সেই মানুষটা প্রথমেই বলেছিল সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশের মাটিতে এই জাতীয় কৌশল করে এই জাতীয় ধ্বংসের দিকে একটি ছেলেকে শেষ করে দিল। এই জাতীয় কৌশল, এই জাতীয় রাজনীতি, এই জাতীয় নোংরামি, এই জাতীয় অসাধু অপচক্রকে আইনের আওতায় এনে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের আগামীর তরুণ প্রজন্ম যদি রাজনীতির মঞ্চে আসে, তারা যেন সেই পিছন থেকে ছুরি দিয়ে আক্রান্ত হতে না হয়। যেটা গোটা বিশ্ব দেখেছে, বাংলাদেশের এই ঘটনাকে গোটা বিশ্ব নিন্দা জানিয়েছিল, কিন্তু তাদের কিছু করার ছিল না প্রতিবাদ ছাড়া। আমরা প্রথম কলকাতা, সেই কথা অবশ্যই বাংলাদেশের বর্তমান সরকারের কাছে, সালাউদ্দিন সাহেবের কাছে, আইনমন্ত্রীর কাছে, সর্বোপরি প্রধানমন্ত্রীর কাছে দাবি করব। 15 বছরের যে অপশাসন, যে গণ অভ্যুত্থান, বাংলাদেশের মানুষ শান্তির সপক্ষে, অধিকারের সপক্ষে, সমতার জায়গায় সংস্কারের পক্ষে কথা বলেছিল। হয়তো হাদি ভারতের বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু সে তার মাতৃভূমিকে, তার ভূমিকে রক্ষা করার জন্য রাজনীতির মঞ্চ থেকে রাজনীতির শিক্ষা নিয়ে সে হয়তো বক্তব্য রেখেছে। তাদের সঙ্গে হয়তো রাজনৈতিক শত্রুতা আমাদের থাকতে পারে, কিন্তু আমার হাদির সঙ্গে ব্যক্তি শত্রুতা তো কিছু নেই। তাকে এইভাবে মেরে ফেলা পাপ, পাপ, পাপ। আমার এই বহিঃপ্রকাশ, আমার এই অভিমত আপনাদের কেমন লাগলো? আমি শুধুমাত্র একটি তরুণ তাজা ছেলে, সে ভারতের বিরুদ্ধে কথা বলুক, সে তার মাতৃভূমিকে ভালোবেসে রাজনীতি করেছে, রাজনৈতিক মঞ্চ থেকে সে দেশের জন্য, দেশের জনগণের কাছে বক্তব্য রেখেছে, তাকে গুলি খেয়ে মরতে হবে? ভারত সরকার কিন্তু সেই অপবাদ ভুলতে পারেনি। আপনারা যদি বলেন যে কি করে ঢুকলো সীমান্ত দিয়ে, আগে তো বিডিআর ক্রস করেছে, তারপর বিএসএফ ঢুকে গেছে, কিন্তু ধরে তো দিতে পারলো। এখন কি করে ঢুকলো, কেন ঢুকলো, কার ফোনে, কার কৌশলে এই ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছিল, সেই গর্ত থেকে, অর্থাৎ কেঁচো খুঁড়তে কেউটে বার করে আনতে হবে। বাংলাদেশের জনগণের কাছে তাকে তুলে ধরতে হবে সেই সত্যতা, সেই দুর্নীতি, এই হিংসা যারা ঘটিয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবেই বাংলাদেশের সাধারণ মানুষের মনে, বাংলাদেশের অগণিত মায়ের মনে, বোনের মনে, বাবার মনে সেই হাদির তবেই আত্মার শান্তি পাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের আলোচনা কেমন লাগলো, ভালো না মন্দ, অবশ্যই আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে যে কোনো কথায় আমাদের উৎসাহ দেয় আপনাদের মন্তব্য, আপনাদের সমালোচনা। আপনাদের সমালোচনায় কিন্তু আমাদের চলার পথপ্রদর্শক। প্রথম কলকাতাকে গড়ে তোলার একেবারে নিখাদ শুভেচ্ছা, ভালোবাসা, উৎসাহ প্রদান করে আপনাদের মন্তব্য। আমাদের দর্শকরাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। যেমনই লাগুক, ভালো মন্দ যাই লাগুক, যদি আমার কথায় কেউ কষ্ট পান সেটাও লিখবেন, আমি নিজেকে সংশোধন করে নেব। কিন্তু এই জায়গায় কিন্তু আমি সংশোধন কখনো নিজেকে করতে পারবো না। অধিকারের প্রশ্নে কখনোই আমরা প্রথম কলকাতা আমাদের পলিসি থেকে বেরোবো না। ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ার ক্ষেত্রে, মানুষে মানুষের সম্পর্ক গড়ার ক্ষেত্রে ঢাকা কলকাতার চলাফেরা যাতে সহজ হয়, আপনারা চিকিৎসা করাতে আসবেন, আমরা 21-এর বইমেলায় যাব। আপনারা কলকাতার ভিক্টোরিয়া ঘুরতে আসবেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে যাব। এই সম্পর্ক গড়ার জন্য কিন্তু প্রথম কলকাতা যেমনভাবে প্রথম থেকে কাজ করেছে, আজও করবে, আগামীতেও করবে। কোনো অপশক্তি আমাদের থামাতে পারবে না। আজ এ পর্যন্তই। আমাদের আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন, আমাদের
উৎসাহ দেবেন। গোটা বিশ্ব শান্ত থাকুক। আপনারা জানেন যে পশ্চিমা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সেখান থেকে কেউ বাইরে নেই। পেট্রোলের দাম হু হু করে বাড়ছে, গ্যাসের দাম প্রায় এখন আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে 21 দিন একটি গ্যাস 60 টাকা গ্যাসের দাম বেড়েছে। মায়েরা রাস্তায় নেমেছে। আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন, তার মধ্যেও একটা সরগরম পরিস্থিতি। সর্বোপরি সবাই নিরাপদে থাকুন, গোটা বিশ্ব শান্ত থাকুক, যুদ্ধের বিরুদ্ধে কথা বলুন, সবাই ভালো থাকুন। অনন্ত শ্রদ্ধা এবং শুভেচ্ছা।